আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে স্বাগত। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পারাপার এবং ভ্রমণ পুনরায় স্বাভাবিক করার জন্য এই মুহূর্তে যে জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে, আজ মূলত সেই বিষয়টিরই গভীরে যাওয়া হবে। চলুন সরাসরি মূল বিষয় ঢোকা যাক। এই ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াটি শুধু যে ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, এর সাথে জড়িয়ে আছে পুরো অঞ্চলের ভূ-রাজনৈতিক সমীকরণ। শুরুতেই চমকে দেওয়া এই সংখ্যাটার দিকে একটু তাকানো যাক। 4,70,000। ভাবা যায় 2025 সালে ভারতে ভ্রমণকারী বাংলাদেশি পর্যটকদের সংখ্যা নাটকীয়ভাবে কমে ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছিল। বিগত বছরগুলোর তুলনায় এই বিশাল পতন আসলে কিসের ইঙ্গিত দেয়, আর কিভাবে পরিস্থিতি এখন আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, সেটাই আজকের আলোচনার মূল বিষয়। পর্ব 1, ভিসা কার্যক্রম স্বাভাবিকীকরণ। খবর হলো, ভারতের ভিসা সেবা ধীরে ধীরে শুরু হলেও তা এখনও 2025 সালের ডিসেম্বরের আগের অবস্থায় ফেরেনি। বলা যায় সক্ষমতার মাত্র 15 থেকে 20% নিয়ে কাজ চলছে এখন। মানে এই মুহূর্তে কেবল চিকিৎসা বা পারিবারিক জরুরি প্রয়োজনে করা আবেদনগুলোকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ কার্যক্রম শুরু হলেও প্রাক সংকটকালীন অবস্থায় পৌঁছাতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। এখন দুই দেশের বর্তমান পদক্ষেপের দিকে তাকালে বেশ চমৎকার একটা তুলনামূলক চিত্র ফুটে ওঠে। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই বেশ সক্রিয়। গত 20 ফেব্রুয়ারির পর মাত্র 2 মাসে ভারতীয় নাগরিকদের জন্য 13,000-এর বেশি ভিসা ইস্যু করে ফেলেছে বাংলাদেশ। অন্যদিকে ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে তাদের পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে। বেশ একটা পারস্পরিক আস্থার জায়গা তৈরি হচ্ছে। অবশ্যই এই পুরো প্রক্রিয়ার পেছনে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা কাজ করছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর এই স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় বড় একটা অনুঘটক হিসেবে কাজ করেছে। এর পাশাপাশি খুব শীঘ্রই ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিতে আসছেন। আশা করা হচ্ছে তার এই আগমন পুরো প্রক্রিয়াটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পর্ব 2, রাজনৈতিক পট পরিবর্তন এবং টানাপোড়েন। আচ্ছা, গত 3 বছরের ঘটনাক্রম যদি একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে কি দেখতে পাই? 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতন এবং ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হয়। এর জের ধরেই মূলত 2025 সালের ডিসেম্বরে ভিসা কার্যক্রমে নেমে আসে স্থবিরতা। তবে 2026 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ঢাকা ও দিল্লির এই তিক্ততা কাটতে শুরু করে এবং ভিসা সেবাও পুনরায় সচল হয়। বিষয়টা আরও পরিষ্কার হয় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর কথায়। তিনি যেমনটা বলেছেন, গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম স্থগিত রাখতে হয়েছিল, যা ফেব্রুয়ারিতে আবার চালু করা হয়েছে। এই বক্তব্য থেকেই কিন্তু একদম প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায় যে ডিসেম্বরের সেই ধাক্কা সামলে গত ফেব্রুয়ারিতেই কার্যক্রমগুলোর চাকা পুনরায় ঘুরতে শুরু করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বা কূটনীতিক বরফ গলার মুহূর্তটি ছিল গত ফেব্রুয়ারিতেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির মতো শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি প্রমাণ করে যে দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে উভয় পক্ষই এখন প্রচণ্ড আন্তরিক। মূলত এই ঘটনাটি বর্তমান স্বাভাবিকীকরণের পথ সবচেয়ে বেশি প্রশস্ত করেছে। পর্ব 3, পর্যটনে ব্যাপক ধস। গ্রাফটার দিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে লাখ লাখ মানুষের যাতায়াত কিভাবে হঠাৎ করে থমকে গিয়েছিল। তার পরিসংখ্যান রীতিমতো অবিশ্বাস্য। 2023 সালে যেখানে প্রায় 21,20,000 বাংলাদেশি ভারত ভ্রমণ করেছিলেন, 2024 সালে তা কমে দাঁড়ায় 17,50,000-এ। আর রাজনৈতিক উত্তেজনার কারণে 2025 সালে সেটি একদম মুখ থুবড়ে পড়ে মাত্র 4,70,000-এ নেমে আসে। আক্ষরিক অর্থেই বিশাল একটা ধাক্কা। এই বিশাল জনমিতির বিষয়টা বোঝা কিন্তু খুব জরুরি। পরিসংখ্যানে দেখা যায় ভারতে আসা মোট বিদেশি পর্যটকদের 20%-এরও বেশি হলেন বাংলাদেশি নাগরিক। চিকিৎসা, ব্যবসা বা স্রেফ ঘোরাঘুরি যে উদ্দেশ্যেই হোক না কেন, ভারতের আন্তর্জাতিক দর্শনার্থীদের একটা বিশাল অংশ আসে প্রতিবেশী এই দেশ থেকেই।
এই বিশাল জনগোষ্ঠীর যাতায়াত বাধাগ্রস্ত হওয়া মানে দুই দেশের অর্থনীতিতেই বড় একটা প্রভাব পড়া। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ভিসার এই বিভাজনটাও বেশ চমৎকার। সাধারণ একটা প্রবণতা হল দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতে মূলত ব্যবসায়িক ও পর্যটন ভিসার আবেদন বেশি হয়। অন্যদিকে কলকাতা ও আগরতলার মতো সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জমা পড়া আবেদনের বড় অংশই থাকে চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে। একেবারে নিখুঁত একটা কাজের ভাগ। পর্ব ৪, বৃহত্তর দ্বিপক্ষীয় সম্পর্ক। আসলে এই ভিসা সমস্যার সমাধানটা হচ্ছে বৃহত্তর অংশীদারত্বের একটা প্রবেশদ্বার মাত্র। আসল অধ্যায়টা শুরু হবে এরপর। সূত্রগুলো বলছে ভিসা প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক হওয়ার পরপরই ঢাকা ও দিল্লির মূল মনোযোগ থাকবে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, জ্বালানি খাতে সংযোগ বৃদ্ধি করা এবং বেশ কিছুদিন ধরে স্থগিত থাকা উচ্চ পর্যায়ের রাজনৈতিক আলোচনাগুলো পুনরায় টেবিলে ফিরিয়ে আনার দিকে। যেমন ধরুন, এই বৃহত্তর সহযোগিতার একদম সাম্প্রতিক একটা উদাহরণ হল জ্বালানি খাত। পশ্চিম এশিয়ায়, বিশেষ করে ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে যখন বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দেয়, তখন ভারত কিন্তু দ্রুততম সময়ে বাংলাদেশে ডিজেল সরবরাহ করেছে। এটা স্পষ্ট প্রমাণ করে যে সম্পর্কটা শুধু ট্যুরিস্ট ভিসাতেই আটকে নেই, বরং আপৎকালীন সময়ে দুই দেশের মধ্যে বেশ গভীর একটা পারস্পরিক নির্ভরশীলতা কাজ করে। তো আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। শুধু যাতায়াত নয়, এই সীমান্ত পারাপার পূর্ণাঙ্গ রূপে চালুর বিষয়টি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, ঢাকা দিল্লির অর্থনীতি এবং জ্বালানি সহযোগিতার পরবর্তী অধ্যায়কে ঠিক কিভাবে নতুন রূপ দেবে, এই কৌতূহলোদ্দীপক পরিবর্তনের দিকে আমাদের সবার নজর থাকবে। আজকের তথ্যভিত্তিক বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। আবার কথা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।